আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব এপিসোড 2। তোমরা আমাদের জিনের রাজত্ব শো এর প্রথম এপিসোডে অনেক কমেন্ট করছো যে তোমাদের শোটা ভালো লাগছে এন্ড অনেকে আমাদের জিমেলে ঘটনা পাঠাইছো। আই হোপ আজকের পর্বটি তোমাদের ভালো লাগবে। তো আজকে আমাদের এই পর্বে বেশ কয়েকটা ঘটনাই আছে, ইন্টারেস্টিং ঘটনা আছে। এন্ড আগের ভিডিওতে কমেন্টে কয়েকজনে বলছো রাসেল লাইট ভার্সন ভূত এফএম লাইট বা ভূত এফএম 2.0 ওইরকম কিছুই না ভাই। আমি রাসেল কিছু না, জাস্ট আমার জিন রিলেটেড বা হরর টাইপ ভৌতিক জিনিসগুলো আমার ভালো লাগে। এবং যারা যারা নতুন তারা যদি ঘটনা পাঠাইতে চাও তাহলে ডিসক্রিপশনে একটি মেল দেওয়া আছে evfbhai@gmail.com। সেখানে তোমার নাম ডিটেলস দিয়ে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। অবশ্যই সেটা রিয়েল হতে হবে এবং কোথাও থেকে কপি করা বা এমন কিছু না। যদি আজকের পর্বটি ভালো লাগে তাহলে এই পর্বের লিঙ্ক তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো যারা হরর ঘটনা পছন্দ করে বা ভৌতিক টাইপের ঘটনাগুলো পছন্দ করে, তাদের সাথে শেয়ার করতে পারো। তো আর কথা না বাড়িয়ে চলো প্রথম ঘটনায় চলে যাওয়া যাক। তো আজকের পর্বের যে প্রথম ঘটনাটি পাঠিয়েছে তার নাম হচ্ছে ফারিয়া দিবা, তার বাসা হচ্ছে কুমিল্লা। তো তিনি ছোট্ট দুইটা ঘটনা পাঠিয়েছে। তো প্রথম যেই ঘটনাটা পাঠিয়েছে সেটা দিয়ে শুরু করা যাক। ভাইয়া আসসালামু আলাইকুম, একটা কথা আজ আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। মাঝে মাঝে আমি শুনতে পাই কেউ আমার নাম ধরে ডাকছে, কিন্তু আমি যখনই উত্তর দেই তখন আর কোনো সাড়া পাওয়া যায় না। এটা বিকেলে আর রাতের দিকে ঘটে। আমি জানি এটা কোনো গল্প না, তবু আপনাদেরকে বলে ভালো লাগলো। তো এই যে নাম ধরে ডাকা, এইটা রিলেটেড আরেকটা ঘটনা সে শেয়ার করছে। মানে এই যে তার সাথে এই জিনিসটা হইতেছে না, এটা আসলে ভাগ ভাগ করে মানে এক এক টাইমে হয়, এমন না যে এটা এমন বড় একটা গল্প, এমন কিছু না। মানে এটা হয় না যে আমার সাথে আজকে হয়েছে আবার 3 দিন পরে সেইটার সাথে কানেকশন করে আরেকটা ঘটনা ঘটছে। তো এটা ওইরকম একটা ঘটনা। ওই দিন আমার বাড়িতে একজন মুরব্বী মারা গিয়েছিল, মানে ফারিয়া আপুর বাড়িতে একজন মুরব্বী মারা গেছিল কোনো একটা দিনে। তো আমি রাতের বেলা আমার মামাতো বোনের কাছে বই আনতে আমার বাসার একটু দূরে গিয়েছিলাম। ওর সাথে কথা বলে বাড়ি আসার সময় আমি ওই রাস্তায় একজন মহিলাকে দেখতে পাই, কিন্তু সচরাচর ওই টাইমে রাস্তায় কোনো মানুষ থাকে না। মানে ফারিয়া আপু যেই সময় বই আনতে গিয়েছিল যেই রাস্তা দিয়ে, আর যেই সময় ওই মহিলাকে দেখছে, সচরাচর ওই টাইমে ওই রাস্তায় কোনো মানুষ থাকে না। কেমন এক অদ্ভুত ভাবে তাকিয়েছিল আমার দিকে। আমি পেছনে ফিরে কি যেন মনে করে আবার সামনে তাকিয়ে দেখি ওই মহিলা আর নাই, চারদিকে অন্ধকার। কিছু না ভেবে আমি এক দৌড়ে বাসায় চলে আসি। এখন আমি মাঝে মাঝে শুনতে পাই কেউ আমাকে ডাকছে। তো ফারিয়া আবু লাস্টে লিখেছে যে অদ্ভুত সময় ঘটনাগুলো ঘটে, তাই সে মিলিয়ে লিখতে পারে নাই। অনেক সময় হয় না একটা ঘটনা আমাদের সাথে কন্টিনিউয়াসলি হতে থাকে, তো ওইটার একটা মিল থাকে। কিন্তু অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে যা কন্টিনিউয়াসলি হয় না, বাট কয়েকদিন পর বা কয়েক সপ্তাহ পর হয়, তাই ওটার সাথে কোনো মিল থাকে না। ধন্যবাদ ফারিয়া দিবা আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমার তো বেশ অদ্ভুত লাগছে যে এটা কেমন জিনিস হতে পারে বা কি হতে পারে। তো পরবর্তী যে ঘটনাটি তোমাদের মাঝে শেয়ার করব সেটা পাঠিয়েছে স্বাক্ষর দেবনাথ ভাই ডেমরা থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ভূতের গল্প শোনাবো। তবে এটি কিন্তু একটি বাস্তব ঘটনা যেটা আমার মায়ের সাথে খুব ছোটবেলায় ঘটেছিল। তখন আমার মা ছিল খুবই ছোট, গ্রামের মেয়ে ছিলেন তিনি। আমার মায়ের 3 ভাই ও 5 বোন আছে। আমার মায়ের পরে তার যে ছোট বোনটি ছিল সে সবসময় আমার মায়ের সাথেই থাকতো। মা যেখানে যেতেন তিনিও তার সাথে সাথে সেখানে যেত। দিনটি ছিল বর্ষার দিন, চারপাশে পানি থই থই করছে। মায়ের ইচ্ছে হলো সে শাপলা তুলতে যাবে, তাই দুপুরের সময় নৌকা নিয়ে শাপলা তুলতে গেল। তার সাথে তার ছোট বোনও চলে গেল। আমার মা ছিল একটু শুকনো টাইপের, কিন্তু তার ছোট বোন ছিল খুবই মোটা সোটা, মানে স্বাস্থ্যবান। মা খুব ভালো নৌকা চালাতে পারতো। তারা নদীর ওই পারে শাপলা তুলতে গেল। দুপুরের সময় ছিল, তাই আশেপাশে কোনো মানুষ ছিল না, আর ঘরবাড়িও ছিল খুব দূরে দূরে। মা পানি থেকে শাপলা তুলে নৌকাতে রাখছে, আর তার ছোট বোন নৌকার বইটা হাতে নিয়ে শাপলা খাচ্ছে, কারণ মা তার ছোট বোনকে শাপলা তুলতে নিষেধ করেছিল। হঠাৎ করে তার ছোট বোন বলল, আপু দেখো সামনে খুব বড় একটা কচুরিপানা এবং সেখানে অনেক শাপলা দেখা যাচ্ছে, চলো আমরা ওখান থেকে শাপলা তুলতে যাই। তো মা ওই দিকে চেয়ে দেখলো যে সত্যি ওইখানে অনেক শাপলা আছে। তাই মা নৌকা নিয়ে সে বড় কচুরিপানার ঝোপের কাছে গেল এবং নৌকাটিকে কচুরিপানার উপর উঠিয়ে তারপর শাপলা তুলতে শুরু করলো। মা নিচের দিকে তাকিয়ে শাপলা উঠাতে খুব ব্যস্ত, কিন্তু তার ছোট বোন একটা জিনিস খেয়াল করলো। সে দেখতে পেল আমার মায়ের সামনের দিক থেকে খুব বড় একটা ঢেউ আসতেছে, অথচ তখন কোনো বাতাস ছিল না, নদী ছিল খুবই শান্ত, আর তাই ঢেউটার কোনো প্রশ্নই ওঠে না। অথচ যেই ঢেউটি তাদের দিকে আসছে
সেটা খুব বড় একটা ঢেউ এবং এর উচ্চতা অনেক বেশি। তাই মায়ের ছোট বোন মাকে ডাক দিয়ে বলল, ও বোন, তোর সামনে কি একটা আইতাছে। তখন মা সামনের দিকে তাকালো আর দেখলো খুব বড় একটা ঢেউ আসতেছে তাদের দিকে। মা চিন্তা করলো আশেপাশে তো কোনো বাতাস নেই, এই ভর দুপুরে এত বড় ঢেউ কোথা থেকে আসছে। হঠাৎ করে মায়ের কাছে বিষয়টা বেশি সুবিধার মনে হলো না, তাই মা তার ছোট বোনকে কিছু বুঝতে দিল না, শুধু বলল, তুই নৌকার মাঝখানে বসে থাক, একদম নড়াচড়া করবি না। মা খুব জোরে জোরে নৌকা চালাতে শুরু করলো। মা যত দ্রুত নৌকা চালাচ্ছে, ঢেউটাও তত তাড়াতাড়ি আসতে চেষ্টা করে। তো নৌকা চালাতে চালাতে তারা যখন নদীর মাঝখানে চলে আসে, ঠিক তখনই ঢেউটি পানির সাথে মিশে যায়, আর দেখা যায় না। তখন মা একটু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে এবং বৈঠাটা নৌকায় রেখে একটু বিশ্রাম করে নেয় এবং মনে মনে চিন্তা করতে থাকেন এটা কি ছিল। মায়ের ধারণা তারা যে কচুরিপানার উপরে নৌকা উঠিয়ে দিয়েছিল সেখানে কিছু একটা ছিল যে তাদের উপর খুবই বিরক্ত হয়েছিল এবং বিরক্ত হওয়ার কারণে তাদেরকে ধাওয়া করে। এরপর মা বাড়ি চলে আসে এবং ঘটনাটি বাড়ির সবাইকে বলে। সবাই শুনে খুব ভয় পায় এবং সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ছিল। তো স্বাক্ষর দেবনাথ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ডেমরা থেকে আপনি ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি পড়ে ফেললাম অ্যান্ড আমার কাছে ভালো লাগছে, আশা করি আমাদের ভিউয়ার্সদের কাছেও ভালো লাগবে। তো চলো এখন আমাদের পরবর্তী ঘটনাতে আমরা চলে যাই। তো আজকের পর্বের জিনের রাজত্ব এপিসোড 2 এর আজকের শেষ ঘটনা যেটা, সেটা আপনাদের মাঝে এখন আমি শেয়ার করব। আর আমি ফারহান এতক্ষণ আপনাদেরকে ঘটনা পড়ে শোনাচ্ছিলাম এবং আজকের শেষ ঘটনাও এখন শোনাবো। সো আশা করি ভালো লাগবে লাস্টের ঘটনাটি। তো ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম হচ্ছে আবিদ আহমেদ। আসসালামু আলাইকুম, আমি আবিদ আহমেদ। আমাদের বাসাটা ছিল গোরস্থানের ঠিক সাথে। সময়টা ছিল 2022 সালের মার্চ মাস। তখন আমি ক্লাস 10-এ পড়ি। চাকরির কারণে আমার বাবা গাজীপুর থাকতেন। একদিন রাতে আমি আর আমার আম্মু যখন শুয়েছিলাম তখন হঠাৎ কারেন্ট চলে যায়। বলে রাখা ভালো যে আমাদের রুমটা ছিল ঠিক কবরস্থানের অপোজিট সাইডে। কারেন্ট চলে যাওয়ার কারণে আমি বেলকনিতে বসেছিলাম। তখন সম্ভবত রাত 1টা বাজে। আমার বাসার অপোজিটে কবরস্থান এবং কবরস্থানের ঠিক পরে ছিল একটি মাঠ, আর মাঠের পরে ছিল 5তলা একটি বাসা। আমরা একদম টপ ফ্লোরে থাকতাম। ওই সময় এমন একটা শব্দ পেলাম, মানে আমাদের বাসার ছাদে কে একজন লাফ দিয়েছে এমন একটা শব্দ। আমি ভাবলাম এই টাইমে কে লাফালাফি করতে পারে, তাও ছাদে। তখন আমি যখন রুম থেকে তাকাই তখন দেখি 5তলার ওই বিল্ডিংয়ে অনেক বড় একটা ছায়া। আমি অবাক হই, কারণ আমাদের বাসার থেকে 200-250 ফিট দূরের বাসার ছাদে ছায়াটা কিভাবে রিফ্লেক্ট করবে। তো ওই রাত ওইভাবে চলে যায়। তারপরের দিন রাত 11টার বেশি বাজে। আমি পড়তেছিলাম। আমাদের বাসার ছাদ সবসময় 6টার পর লক করে দেওয়া হয়। তো 11টার পর আমার এমন মনে হচ্ছে যেন কেউ ছাদের দরজা খুলে আসতেছে। আমি একটু উকি দিয়ে দেখি যে আসলে ছাদের দরজা খোলা। তারপর আমি শুয়ে পড়ি। শোয়ার পরে শুনি জানালায় কে যেন ঠক ঠক করতেছে। আমি জানালার পর্দাটা একটু সরিয়ে দেখলাম নখের ছাপ। তারপর আমি আম্মুকে সব খুলে বলি। একটু পর সাউন্ডটা আরো বেশি হয়। আমি আর আম্মু যত দুরুদ জানি তা জোরে জোরে পড়া শুরু করলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। 3-4 মিনিট যাওয়ার পর আমার যে রুমটা ছিল কবরস্থানের একদম অপোজিট সাইডে, ওইখানের জানালাটা কে যেন খুলে ফেলে দিয়েছে এমন একটা শব্দ। আমি আম্মুকে বলি, আম্মু আমি দেখে আসি কিসের এত বিকট শব্দ হলো। আম্মু আমাকে যেতে দেয় না। আমাদের সব জায়নামাজ, কোরআন শরীফ ইত্যাদি সব এই রুমে ছিল, যে রুমে আম্মু আর আমি ছিলাম তখন। তাই হয়তো বা এই রুমে খারাপ কিছু আসতে পারতেছিল না তখন। ওই দিন রাতে আমাদের কারোরই ঘুম হয়নি। সকালে ওই রুমে গিয়ে দেখি সব কিছুই ঠিক আছে। তারপর লাইফ রিস্ক হয়ে যাবে, যার কারণে আমরা বাসা ছেড়ে দেই। তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং যারা কবরস্থানের আশেপাশে থাকেন তারা নিরাপদে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ। এটাও খুবই একটা ভালো একটা ঘটনা ছিল। যদি আজকের পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, এবং যারা ঘটনা পাঠাতে চান তারা ডিসক্রিপশনে একটি জিমেল দেওয়া আছে ebfbhai@gmail.com, সেই জিমেলে মেল করে পাঠাতে পারেন আপনাদের সেই অভিজ্ঞতা। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।